আমরা জানি যে গতবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্রের বিরুদ্ধে লড়াই, সাধন পাণ্ডের সঙ্গে 2021 সালের লড়াই, একেবারে এই মানিকতলা নির্বাচন মানে বিধানসভা কেন্দ্রের নির্বাচনে, তারপর আইনি ব্যবস্থার আইনের সহায়তা নেওয়া। কিন্তু সাধন পাণ্ডে তিনি প্রয়াত হওয়ার পর গোটা বিষয়টা পাল্টে যায়। কোথাও কি মনে হচ্ছে যে সাধন পাণ্ডে তার সঙ্গে যে লড়াইটা ছিল, আইনি লড়াইটা যেটা ছিল, সেই লড়াইটা এখনো জারি রয়েছে? আমার কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে লড়াই নেই। আর যে ব্যক্তি প্রয়াত হয়েছেন স্বর্গবাসী, তার বিরুদ্ধে তো একটিও নিন্দা সমালোচনা করা উচিতই নয়, আমি করবও না। আমার প্রশ্ন সিস্টেমকে নিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে বিপন্ন সেইটা নিয়ে। এখানে রাম শ্যাম যদু মধু যেই দাঁড়ায় কোনো অসুবিধে নেই, সিস্টেমটা যেন গণতান্ত্রিকভাবে হয়। ভোট থেকে বেরিয়ে এসে সাধারণ রুচিসম্পন্ন মানুষ সে যেন বলতে পারে যে আমি ভোট দিতে গেছিলাম এবং আমি ভোট দিয়ে এলাম, এইটুকুই। ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি হোক, সেখানে লাল চুল কানে দুল, যে কথা আমরা প্রায়শই শুনি যে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি থেকে শুরু করে আজকে মাসিমা কোথায় যাচ্ছেন ভোট দিতে, ভোট দিয়ে কি হবে, যেতে হবে না। গতবার কি তাহলে নির্বাচনে, আমিও আপনার মতো সাধন পাণ্ডে তিনি প্রয়াত হয়েছেন, তার সম্মানে তাকে নিয়ে আমি কোনো আলোচনা করব না, কিন্তু গতবার আপনার যে অভিযোগ ছিল, তাহলে সেই অভিযোগ সেই সময় আপনার বিরুদ্ধে যে প্রতিপক্ষ ছিলেন, তাহলে কি তারা বাহুবল প্রয়োগ করেছিলেন বলে আপনি মনে করেন? আপনারা, আমি যখন ভোটের বুথে থেকে বুথে যাচ্ছিলাম, আমি ঘর থেকে বেরিয়েছি, প্রথম যে বুথে গেছি, প্রথম বুথেই আমার উপর হামলা হয়েছে, ওয়ার্ড নম্বর 31-এ শুরু। তারপর থেকে পুলিশের 2-3টে গাড়ি কি 4টে গাড়ি আমাকে সবসময় করণ করে গেছে, কিন্তু একাধিক জায়গায় সেই আক্রমণ বা হামলা থামেনি। দুপুরবেলা প্রথমে যে হামলা হলো, পুরুষরা এসে হামলা করলো, তারপর বেশ কিছু পুলিশ যখন এসে আমায় সুরক্ষা দিল, দুপুরের দিকে আমাকে এক বুথ এজেন্ট ফোন করে বলল, দাদা এখানে অনেক ছাপ্পা ভোট পড়ছে, আপনি একবার আসুন। আমি গেলাম উল্টোড়া পোস্ট অফিসের কাছে, বুথে ঢুকেছি, ঘটনা দেখেছি, ছাপ্পা হচ্ছে কেন প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞাসা করেছি, তারপর বেরিয়েছি। এক দঙ্গল মহিলা আমাকে ঘিরে নিল, আমার এক পা মুভ করার জায়গা নেই, সমস্ত মহিলা এসে একেবারে গায়ের ওপর ঝাঁপিয়ে গাল মন্দ, চিৎকার চেঁচামেচি, ধাক্কা। এটা স্বতঃস্ফূর্ত নয়, এটা পরিকল্পিত। এবার যখন আপনার কাছে মহিলা আক্রমণ করে, আপনি তো ঠেলতে পারেন না, একটা পুরুষকে ঠেলতে পারেন। 31 নম্বর ওয়ার্ডে যখন আমাকে হলো, কাউন্সিলর এক ছেলে তার দলবল নিয়ে আমাকে আক্রমণ করলো। আমি চেয়ার নিয়ে ওখানে বসলাম, তারা সংখ্যায় বেশি ছিল, আমি সংখ্যায় কম, কিন্তু ভয় পেয়ে পিছনের তো প্রশ্ন নেই। আমি ঠিক আছে, কে মারতে আসে আসুক। তারপর যখন ওই ঘটনায় পুলিশরা এলো, তখন পুরুষরা হামলা করা বন্ধ করলো, মহিলারা হামলা শুরু করলো। ঘটনা চলছে আপনার 32 নম্বর ওয়ার্ডে, পিএনটি কোয়ার্টারে দুজনের ভোট পড়ে গেছে, সে ভোট দিতে পারেনি, সে তার কার্ড নিয়ে এসেছে, বৈধ কাগজপত্র নিয়ে এসেছে। আমি প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞাসা করলাম, প্রিসাইডিং অফিসার উত্তর দিতে পারছে না, বলছে ঠিক আছে আমি আরেকটা ইয়ে করিয়ে দিচ্ছি, ভোট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, যেটা আপনার একটা টার্মে থাকে, আপনার ভোট পড়ে গেলেও আপনি টেন্ডার ভোট করিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি তাহলে প্রিসাইডিং অফিসার মানছেন যেখানে ছাপ্পা ভোট হয়েছে সেই কারণে সে টেন্ডার ভোট করতে দিচ্ছে। এটা আপনি যদি না নির্বাচন লড়েন, তাহলে আপনার বাস্তব অভিজ্ঞতা হবে না যে কীরকমভাবে নির্বাচনের প্রক্রিয়া। আমার এটুকুই বক্তব্য যে নির্বাচন হোক, জিত হার তো হতেই পারে, যে আপনাকে আমি পছন্দ করি না, আপনার বিচারের সাথে আমি একমত নই, আমি আপনার ডেভেলপমেন্টের সাথে সম্মত নই, আমি আপনাকে রিজেক্ট করছি। কিন্তু রিজেকশনটা যেন মানুষের মাধ্যমে আসে, ভোটের মাধ্যমে আসে। রিজেকশনটা যেন একজন ব্যক্তির দ্বারা একাধিক ভোটের মাধ্যমে না আসে। প্রত্যেক ব্যক্তি তার ভোট দিয়ে কাউকে স্বীকার বা অস্বীকার করুক, কিন্তু একজন ব্যক্তি কেন 25-30টা ভোট দেবে, সেটাই প্রশ্ন। ভোট হোক সুষ্ঠুভাবে। তাহলে তো বলতে হয় এবার তৃণমূল কংগ্রেস আপনাকে সুবিধা করে দিয়েছে,
কারণ আপনি যে কথা বলছেন বা আপনি যে অভিযোগগুলো করছেন, গতবার শ্রদ্ধেয় সাধন পাণ্ডে মহাশয়, যিনি আপনার প্রতিপক্ষ ছিলেন, তিনি তো বেশ অসুস্থই ছিলেন। তার কন্যা শ্রেয়া পাণ্ডে, তিনি নাকি ভোট পরিচালনা করেছেন এবং আমরাও দেখেছি সাংবাদিক হিসেবে তিনি যথেষ্ট দৌড়ঝাঁপ করেছেন, এমনকি নির্বাচনের দিনেও। সেক্ষেত্রে যেহেতু শ্রেয়া পাণ্ডে এবার সেই হিসেবে থাকছেন না বলেই এখনো পর্যন্ত শোনা যাচ্ছে, তাহলে তো আপনার সুবিধা হয়েছে। মানে তৃণমূল কংগ্রেস কল্যাণ চৌবে ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে সুবিধা করে দিয়েছে। না, এটা ঠিক যে আপনি যার নাম বললেন তিনি মানিকতলা বিধানসভায় অনেক সময় দিয়েছেন এবং সকলেই ভেবেছিল যে তিনি প্রার্থী হবেন। স্বাভাবিকভাবেই তার প্রার্থী হওয়াটা তার কাছে যেমন প্রত্যাশিত ছিল, হয়তো অনেক তৃণমূল সমর্থকদের কাছেও প্রত্যাশিত ছিল। কিন্তু তিনি প্রার্থী হচ্ছেন না আর হননি, তাই আমি এই বিষয়ে আর কিছু মন্তব্য করতে পারি না। ধরে নিচ্ছি ওটা তার পরিবারের সিদ্ধান্ত। কোথাও কি মনে হচ্ছে যে সুপ্তি পাণ্ডে শ্রেয়া পাণ্ডের মধ্যে সুপ্তি পাণ্ডে যেহেতু প্রার্থী হয়েছেন, আপনার লড়াইটা কঠিন হলো না সহজ হলো? সহজ এবং কঠিন দুটোই নয়। আমি যে কথাটা বলেছি যে প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দাঁড়িয়েছেন এবং প্রার্থীকে দেখে নিয়ে ভোটার ভোট দিচ্ছেন, যদি এইটা হয় খুব ভালো। তাহলে ওই কোন প্রার্থী বিপক্ষে দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে লড়াটা সহজ না কঠিন বলা যেতে পারে। কিন্তু এটা তখন বলা সম্ভব যখন ভোটের প্রক্রিয়াতে গণতান্ত্রিক প্রক্রিয়া মানা হয়েছে। আমার শুধু এইটুকুই প্রশ্ন, যে কারণে আমি হাইকোর্টেও গেছিলাম, যে নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়। আমি আমার যে ইলেকশন পিটিশন যখন উইথড্র করেছি সেখানেও আমি জানিয়েছি যে মানিকতলা মানুষের স্বার্থের কথা ভেবে তারা যেন বিধায়ক পরিষেবা পান, কারণ কোর্টে কোনো কেস উঠলে এটা দীর্ঘকালীন ধরে চলে, সময়ের কোনো সীমা থাকে না। সেহেতু কোর্ট এটা নিশ্চিত করুক যে নির্বাচন যেন ফ্রি, ফেয়ার এবং ফিয়ারলেস হয়। এইটুকুই আমার কাছে কাম্য। এটা যদি হয় তাহলে স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ প্রার্থীর আমি মূল্যায়ন করতে পারি, কিন্তু এখনো পর্যন্ত সেই পরিস্থিতি মানিকতলাতে নেই। বাংলা একটা কথা আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। অর্থাৎ ঢেকিকে যদি স্বর্গেও পাঠিয়ে দেওয়া হয় সেখানেও গিয়ে সে ধানই ভাঙবে। কোথাও মনে হচ্ছে যে কল্যাণ চৌবে ভট্টাচার্য ময়দানে গোলরক্ষক মানে গোলকিপারের ভূমিকায় যে ভূমিকা ছিল, রাজনীতিতে এসে সেই ভূমিকাই পালন করছে। কখনো আপনি গোলপোস্টে দাঁড়িয়ে আছেন, উল্টো দিকে মৌহা মৈত্রের মতো একেবারে বলা যেতে পারে শার্প শুটার, ট্রাই বেকারে উল্টো, তারপরে বা সাধন পাণ্ডে, দুধে পলিটিশিয়ান বললে ভুল হবে, পশ্চিমবাংলায় যারা রেকর্ড করেছেন তাদের মধ্যে অন্যতম বিধায়ক হিসেবে। সুতরাং বারবার শক্ত প্রতিপক্ষের মুখে গোলে ঠেলে দেওয়া হচ্ছে কল্যাণ চৌবে ভট্টাচার্যকে। মনে হচ্ছে গোলরক্ষকের ভূমিকা। না, এটা আমার কাছে গর্বের, যদি পার্টি আমাকে এতটা যোগ্য বলে মনে করে এবং যেখানে পার্টির মনে হয়েছে যে প্রতিপক্ষের প্রার্থী অনেক শক্তিশালী এবং সেখানে যদি পার্টি মনে করে, দল মনে করে যে আমাকে সেই লড়াইতে পাঠানো, তো আমি মনে করব যে আমার উপর দলের বিশ্বাস রয়েছে, আমার যোগ্যতার উপর দলের বিশ্বাস রয়েছে। জন্মের পর জ্ঞান হওয়া থেকেই সংঘর্ষ করে আসছি, পরিশ্রম করে আসছি। পরিশ্রম সমার্থক হয়ে গেছে জীবনের সাথে। আর পরিশ্রম করতে এখন কোনো ভয় হয় না, জীবনটা বড় নির্ভয় এবং নিডরতার সাথে কাটাই। জীবনে যখন যেমন পরিস্থিতি তৈরি হবে, প্রতিপক্ষ যত শক্তিশালী হবে, আমার মনে হয় ইংরেজিতে একটা কথা আছে, ওয়েন গোয়িং গেট টাফ, টাফ গেটস গোয়িং। তো যেমন যেমন পরিস্থিতি যত প্রতিকূল হবে, যেমন আপনি যখন লোহাকে আগুনের মধ্যে দিয়ে নিয়ে যান লোহার স্টিল তৈরি হয়, সোনাকে যখন আগুনের মধ্যে দিয়ে যান খাদ বেরিয়ে সোনা পিওর হয়। তো মানুষের চরিত্রও তাই, মানুষকে যত আপনি আগুনের মধ্যে দিয়ে নিয়ে যাবেন মানুষ তত নিডর হবে, তত শক্তিশালী হবে। আমার ভালো লাগে যত পরিস্থিতি প্রতিকূল হয় তার সামনা করতে। এটা শুনে খুব ভালো লাগলো, বিশেষ করে আমাদের সবারই তো জীবন সংঘর্ষে পরিপূর্ণ। কিন্তু কখনো কি মনে হয় গোলকিপার, উইকেট কিপার, আমার তো মনে হয় একজন অ্যাঙ্কার, তারা কতটা ভালো সেভ করলো, কতটা ভালো খেলাটাতে বাঁচালো,
সেটা নিয়ে কিন্তু বিবেচনা করা হয় না। সে কি মিস করলো সেটা নিয়ে, আমি তিনজনের কথাই বলছি, উইকেট কিপার, গোলকিপার এবং একজন ভালো অ্যাঙ্কার। তা কোথাও কি মনে হয় যে সারাটা জীবন যেটা বিফল, যে জায়গায় বিফলতা থাকে সেটা নিয়েই চর্চা হয়, সফলতা বিশেষ করে আমি তো খেলা দেখেছি কল্যাণ চৌবের, আমি অনেক খেলাই দেখেছি, দারুণ দারুণ সব সেফ। আমার যুবভারতী ক্রীড়াঙ্গনে কথা বলতে বলতেই চোখের সামনে ভেসে উঠছে, একেবারে বলটা আসছে, শরীরটাকে ভাসিয়ে দিল কল্যাণ চৌবে, আটকে দিল। কোথাও কি মনে হয় যে জীবনে বিফলতা নিয়ে বেশি চর্চা হয়, বিতর্ক হয়? মানুষের এটা স্বাভাবিক প্রবৃত্তি যে মানুষ নেগেটিভ বলতে শুনতে ভালোবাসে। আমরা প্রায়শই দৈনন্দিন জীবনে, আমি বলি না কিন্তু আমি শুনেছি, পিএনপিসি এই শব্দবন্ধনীর পরনিন্দা পরচর্চা, নেগেটিভিটি। আপনি কালকে বাজারে গেলেন, 100টা লোককে 100টা কম্বল বিতরণ করলেন, আপনি প্রত্যেকটা লোককে জানালেন আমি কম্বল বিতরণ করেছি, মিডিয়া হাউসকেই জানালেন, সবাই শুনল, এটা নিউজ নয়। কিন্তু কম্বল বিতরণ করতে গিয়ে কাউকে আপনি একটা চর মেরেছেন বা একটা ভুল কাজ করেছেন, আপনাকে কাউকে বলতে হবে না, দেখবেন ওটাই স্টোরি হবে। এটা মানুষের। একজন স্ট্রাইকার 90 মিনিটে যদি 90টা মিস করে আর একটা গোল করে, পরের দিন গোলের জন্য প্রশংসা হবে। আর একজন গোলকিপার যদি 90 মিনিটে 90টা সেভ করে আর একটা গোল খায়, তো পরের দিনও সেই খাওয়া গোলেরই সেভ হবে। এবং এটা আপনার জীবন, আপনি কমপ্লেন করতে পারেন না। কমপ্লেন যদি করতে হয় তাহলে সেখান থেকে পালিয়ে যেতে হবে। গোলকিপিং ইজ এ থ্যাঙ্কলেস জব। কিন্তু তবুও গোলকিপিংয়ের কোনো না কোনো ভালো আছে। গোলকিপিংয়ের থেকে রেফারিং আরও থ্যাঙ্কলেস জব। একজন কোন রেফারির প্রশংসা আপনি করেন? তো যদি আমরা আমাদের জীবন যখন দেখি, যদি নিচের দিকে তাকাই তাহলে নিজেকে বড় সুখী মনে হবে, যদি আমি উপরের দিকে তাকাই তখন নিজেকে দুঃখী মনে হবে। তো মানুষ কোন দৃষ্টিভঙ্গি থেকে নিজের জীবনকে দেখছে সেটা যদি দেখে তাহলে সুখ দুঃখ তার নিয়ন্ত্রণে থাকবে। আর বাকি অবিচল থাকা সুখে দুঃখে, এটা যখন মানুষ রপ্ত করতে পারবে তখন সে ডিফোকাসড হয় না, তার কোথাও অ্যাটেনশন ডাইভার্ট হয় না। ঈশ্বরের কৃপা যে জীবন আমাকে অবিচল থাকতে শিখিয়েছে, আমি সুখে দুঃখেই সমান থাকার চেষ্টা করি। তাতে কি হয়, সব কিছুই আমার মনে হয় ক্রম পরিবর্তনশীল। সুখও ক্রম পরিবর্তনশীল, দুঃখও ক্রম পরিবর্তনশীল। তো সেহেতু আমার কাছে যখন নিন্দাও যদি আসে, আমি ধৈর্যের সাথে অ্যাবজর্ব করার চেষ্টা করি। যদি প্রশংসাও আসে, আমি সেটাও অ্যাবজর্ব করি, যে ভাবি যে ঠিক আছে, আজকে গ্রহ ঠিক দশায় আছে, সেহেতু লোকে প্রশংসা করেছে। তো প্রশংসা এবং নিন্দা দুটো নিজের নয়, এটা সময়ের সাথে আসে। সেইটা নিয়ে অবিচল থাকলে জীবনের লক্ষ্যে স্থির থাকা যায়।